সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে কোষ বিভাজন চ্যাপ্টারের এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। লিজা, মুক্তি, মারুফ, তাইয়েবা, নুসরাত, নাহিদ, মাসুমা, মুশফিকুর, নুরুজ্জামান, গালিয়া, ওকে, সামিরা, ইস্তিয়াক, নাদিয়া, ওকে। তো দেখতে পাচ্ছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আশা করি তোমাদের পড়াশোনা ভালো চলছে এবং তোমরা জানো যে আজকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে। তো তোমাদের কারো ভাই-বোন বা পরিচিত রিলেটিভস এর মধ্যে কারা, কারা চান্স পেয়েছে বা কোথায় চান্স পেয়েছে একটু যদি কমেন্টে জানাও তাহলে ভালো লাগবে দেখলে। এবং তোমরা মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেনটাও হয়তোবা তোমরা দেখেছো। তো অ্যাডমিশন যদিও তোমাদের ক্লাস কেবল শুরু, বাট অ্যাডমিশন টেস্টের কোশ্চেনটা তোমরা যদি দেখে থাকো দেখবে যে কোষ বিভাজন চ্যাপ্টার থেকে অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনগুলো এসে তুমি লক্ষ্য করো যে কোশ্চেনগুলো কিন্তু খুব একটা কঠিন আসেনি, তোমাদের পড়ার মধ্যে থেকে এসছে না? ওকে। হুম, এই যে যেমন মারুফ কোশ্চেন সলভ করেছিল, ওর 53টা হয়েছে। তাহলে দেখো তোমরা ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতেই মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন সলভ করে তুমি 53টা সঠিক পেরেছো। সো তোমার হাতে এখনো হিউজ টাইম, রাইট? ওকে। হুম, যেমন লিজার স্কুলের সিনিয়র ভাইয়া ফরিদপুর মেডিকেলে একজন চান্স পেয়েছে। স্কুলের একজন আপু চান্স পেয়েছে হলো সুনামগঞ্জ মেডিকেলে। ওকে। আবার অনেকে 49টা হয়েছে। দেখো তাহলে তোমরা, ওরে বাবা, তোমার কারো 58টা হয়েছে। ওয়াও! তুমি কি জানো যে 58টা হওয়া মানে তুমি পাস করেছো? মেডিকেলে কিন্তু এখন পাস করতে হয়, 40 পেতে হয় মিনিমাম, হ্যাঁ? 40 যদি কেউ না পায় সেক্ষেত্রে কিন্তু সে পাসই করবে না। তো সেক্ষেত্রে এই যে যেমন পলাশ 68টা সঠিক উত্তর দিয়েছে। তারপরে 52টা, লিজের 52টা হয়েছে। 46 হয়েছে একজনের, দেখতে পাচ্ছি। ওরে বাবা রে বাবা! তোমরা ইব্রাহিমের 60, 60 হয়েছে। আশিকের 83টা হয়েছে। ওর বাবা! তো তোমাদেরই তো মেডিকেলে চান্স পাওয়ার কথা এখন আপাতত আসলে। আচ্ছা, অনেকের ৭০টা হয়েছে, ৭৮টা হয়েছে। কোশ্চেনটা তুলনামূলক ইজি ছিল এবং তোমাদের যে এই যে ৭৮টা বলেছো বা কেউ বলছো ৬০, ৭০টা হয়েছে। এটা হওয়াটা স্বাভাবিক কেন? কারণ তুমি কিন্তু এখন পরীক্ষার মতো করে পরীক্ষাটা দাওনি। আর পরীক্ষাতে এই একই কোশ্চেন দিলে দেখবে তোমার নাম্বারটা খুব বেশি উঠবে না। কেন উঠবে না? কারণ পরীক্ষার সময় তোমার একটা স্ট্রেস কাজ করে। তাই না? যে কারণ এটা হলো পরীক্ষা। এটাতে যদি ভুল হয় বা এটাতে যদি আমি কম নাম্বার পাই তাহলে আমার চান্স হবে না। তো এই স্ট্রেস কাজ করে দেখে পরীক্ষায় দেখা যায় যে অনেক কমন জিনিস মনে পড়ে না। অনেক কমন জিনিস ভুল হয়ে যায়। কিন্তু যেহেতু তোমরা এখনো পরীক্ষা দিচ্ছ না, এটা তো পরীক্ষা দেওয়ার জন্য তুমি কোশ্চেনটা সলভ করেনি, তাই না? তো এমনি তুমি নিজেকে জাজ করার জন্য যে কয়টা পারি বা পারি না দেখি একটু। তো যেহেতু তোমার কোনো স্ট্রেস কাজ করছে না, এইজন্য দেখো তোমার কিন্তু কম ভুল হয়। হুম? ওকে। তো যাই হোক, তো আমরা কোষ বিভাজন চ্যাপ্টারটা এতদিন ধরে পড়েছিলাম। এখন আমরা কোষ বিভাজন চ্যাপ্টারের উপর, টোটাল চ্যাপ্টারটার উপরে আমরা কিছু এমসিকিউ সলভ করব। হুম? এবং এই এমসিকিউ গুলো মূলত হলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য যেগুলো ইম্পোর্টেন্ট, এই টাইপের এমসিকিউ গুলো আমরা আজকে সলভ করব। ঠিক আছে? আচ্ছা। তার আগে সলভ করার আগে আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, বলো তো যে তোমরা এখন পর্যন্ত এই যে আমরা যে কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়েছি, তোমরা কারা, কারা আছো যারা এই কোষ বিভাজন চ্যাপ্টার থেকে বিগত বছরে বোর্ড পরীক্ষায় কি, কি এমসিকিউ এসছে এবং অ্যাডমিশন টেস্টে কি, কি এমসিকিউ এসছে এগুলো সলভ করেছো গাইড থেকে? তোমরা কারা, কারা এই জিনিসগুলো করেছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। কারা, কারা? তোমরা কারা, কারা সলভ করেছো বলো? বিগত বছরের কোশ্চেন, অ্যাডমিশন টেস্টের এবং বোর্ড পরীক্ষার এমসিকিউ। কারা, কারা তোমরা সলভ করেছো? সাদিয়া সলভ করেছে। তারপরে সোনিয়া। দেখলে হবে না, সলভ করতে হবে। হাফসা, নুসরাত, মাসুমা, লিজা, ফাতিমা, নুরুজ্জামান, তানভীর। ওকে, ভেরি গুড।
না, শুধু বোর্ড পরীক্ষার না, তোমাকে অ্যাডমিশনের কোশ্চেনগুলো সলভ করতে হবে, এমসিকিউ গুলো সলভ করে ফেলতে হবে এখনই। হ্যাঁ, ওকে। তো অনেকেই তোমরা সলভ করেছো, আর যারা এখন পর্যন্ত সলভ করোনি, আশা করি এগুলো সলভ করে ফেলবে, কারণ পরে তুমি যদি জমিয়ে রাখো পরবর্তীতে কিন্তু তুমি আর সময় পাবে না সলভ করার জন্য। ঠিক আছে, এখন যে সময়টা পাচ্ছ, তোমার যত দিন যাবে তত কিন্তু তোমার সময়টা কমে যাবে, সময় কমে যাবে, পড়া বেড়ে যাবে, আলটিমেটলি এই পড়াগুলো পরে কিন্তু তুমি শেষ করতে পারবে না। ঠিক আছে, তো আজকে আমরা এমসিকিউ সলভ করবো। আমরা একটু দেখে নিই কি কি এমসিকিউ আমরা সলভ করবো। আমরা প্রথম এমসিকিউ দিয়ে শুরু করি। ঠিক আছে, ওকে। তাহলে প্রথম এমসিকিউটা দেখো, কোন বিজ্ঞানী সর্বপ্রথম কোষ বিভাজন আবিষ্কার করে? এবং এই বিজ্ঞানী সর্বপ্রথম কোষ বিভাজন আবিষ্কার করেন হলো সামুদ্রিক স্যালামান্ডার এই প্রাণীর উপর। এই প্রাণী থেকে, সামুদ্রিক যে স্যালামান্ডার প্রাণী, এই প্রাণীর উপরেই সে কোষ বিভাজনটা আবিষ্কার করেন প্রথম। তাহলে কোন বিজ্ঞানী এটা করে থাকেন? তোমরা এটা সবাই জানো, খুবই সহজ একটা প্রশ্ন, রাইট? মারুফ, মেঘলা, ইরফান, ইরফাত, মনির, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। সুচি, হাফসা, তাহলে কোন বিজ্ঞানী বলো? ভেরি গুড, তাই না? তাহলে কি হবে? ফ্লেমিং, রাইট? তাহলে উত্তর হলো ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং, তাই না? ওকে। পরের কোশ্চেনটা দেখো, কোষ চক্রের কোন দশায় ডিএনএ প্রতিলিপন বা প্রোটিন সংশ্লেষণ ঘটে? আমরা জানি যে কোষ চক্রের যে দশাটা রয়েছে, কোষ চক্রকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো প্রস্তুতি পর্যায় এবং আরেকটা হলো বিভাজন পর্যায়। এটা তোমরা সবাই জানো, রাইট? আচ্ছা, তাহলে প্রস্তুতি পর্যায় এবং বিভাজন যে পর্যায়ে আছে, এর মধ্যে প্রস্তুতি পর্যায়কে আবার তিনটা অংশে আমরা ভাগ করতে পারি। একটা হলো G1 পর্যায়, একটা হলো S পর্যায়, আর একটা হলো G2 পর্যায়। G1 পর্যায়ে কি তৈরি হয়, কি কি ঘটনা ঘটে, S পর্যায়ে কি কি ঘটনা ঘটে, এবং G2 পর্যায়ে কি কি ঘটনা ঘটে, সেটাও কিন্তু আমরা জানি। তাহলে এখানে এইটা কোন পর্যায়? তাহলে কোন পর্যায়ে হবে? ইয়েস, তাহলে এটা হলো এস পর্যায়। এস মানে হলো সিনথেসিস, আমরা ক্লাসে কিন্তু বলেছিলাম এস মানে হলো সিনথেসিস, এস মানে হলো সিনথেসিস। আর সিনথেসিস মানে কি বলতো? সিনথেসিস মানে হলো তৈরি, সিনথেসিস মানে হলো তৈরি করা। কোনো কিছু তৈরি করাকে বলা হয় সিনথেসিস। তাহলে এই যে ডিএনএ প্রতিলিপন হয়, ডিএনএ প্রতিলিপন মানে ডিএনএ তৈরি হয়, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়, এই ঘটনাটা ঘটে হলো এস পর্যায়ে। ঠিক আছে, আর G1 পর্যায়ে কি ঘটে? G1 পর্যায়ে কি ঘটে? এই পর্যায়ে কি কি ঘটে বলো তো? মনে আছে তোমাদের? সাইক্লিন, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এই কথাগুলো মনে আছে? তাহলে ওই জিনিসগুলো তৈরি হয়, বিভিন্ন হরমোন তৈরি হয়, বিভিন্ন এনজাইম তৈরি হয়। তাহলে এই যে বিভিন্ন এনজাইম, বিভিন্ন হরমোন, আরএনএ তৈরি হয়। তাহলে হরমোন, এনজাইম, হরমোন, হ্যাঁ, তারপর এনজাইম, তারপর আরএনএ, এগুলো তৈরি হয়। কেন এগুলো তৈরি হয়? কারণ আমরা জানি যে ডিএনএ প্রতিলিপন হওয়ার জন্য এনজাইম দরকার হয়, ডিএনএ প্রতিলিপন হওয়ার জন্য আরএনএ তৈরি হয়, আরএনএ দরকার হয়, তাই না? তোমাদের নিশ্চয়ই মনে আছে ডিএনএ তৈরির হওয়ার ক্ষেত্রে একটা অংশ, সেটার নাম হলো ক্ষুদ্র আরএনএ নামে একটা অংশ আছে। তোমরা কি বলতে পারবে সেই ক্ষুদ্র আরএনএটার নাম কি? ক্ষুদ্র আরএনএটার নাম কি? ডিএনএ প্রতিলিপনের জন্য একটা ক্ষুদ্র আরএনএ তৈরি হয়। এই যে আরএনএ যে বলছি আমরা, ক্ষুদ্র আরএনএ, এই আরএনএটা তৈরি হয়। এই ক্ষুদ্র আরএনএটার নাম কি? এই ক্ষুদ্র আরএনএর নাম কি, যেটা ডিএনএ প্রতিলিপনে? ভেরি গুড। তাহলে ক্ষুদ্র আরএনএটার নাম হলো প্রাইমার, তাই না? প্রাইমার। আমরা জানি যে ডিএনএ প্রতিলিপনের জন্য প্রাইমার দরকার হয়, তাহলে এই প্রাইমারটা তৈরি হওয়ার জন্য ক্ষুদ্র আরএনএ তৈরি করতে হবে, তাই না? আর বিভিন্ন এনজাইম বলতে কি কি এনজাইম? ওই যে সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এগুলো সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, হ্যাঁ, তারপর হলো সাইক্লিন, এই প্রোটিনগুলো তৈরি হয়, সাইক্লিন, এগুলো হলো প্রোটিনের নাম, হ্যাঁ, সাইক্লিন এটা হলো প্রোটিনের নাম। তাহলে বিভিন্ন রকমের প্রোটিন, বিভিন্ন রকমের হরমোন, বিভিন্ন রকমের এনজাইম, ক্ষুদ্র আরএনএ, এই জিনিসগুলো তৈরি হয় হলো G1 পর্যায়ে, রাইট? আচ্ছা, এস পর্যায়ে কি হয় আমরা বলেছি। আর G2 পর্যায়ে কি হয়? G2 পর্যায়ে আমরা যে কোষ বিভাজনের কথা বলছি, আমরা বলেছিলাম কোষ বিভাজন
মানে মাইটোসিস কোষ বিভাজন মানে কি, স্পিন্ডল তন্তু তৈরি হতে হবে। আর স্পিন্ডল তন্তু তৈরি করে কে, মাইক্রোটিউবুল তৈরি করে, তাই না, সেন্ট্রিওল তৈরি করে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবুল তৈরি করে, মনে রাখবে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্পিন্ডল তন্তু তৈরি করে হলো, উদ্ভিদের ক্ষেত্রে মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্পিন্ডল তন্তু তৈরি করে হলো মাইক্রোটিউবুল, মাইক্রোটিউবিউল, টিবিউল। ওকে। আর প্রাণীর ক্ষেত্রে, স্পিন্ডল তন্তু তৈরি করে হলো সেন্ট্রিওল, এই কথাটা মনে রাখবে। তাহলে এই যে মাইক্রোটিউবুলটা তৈরি হচ্ছে, এই যে মাইক্রোটিউবুলটা তৈরি করতে হবে, এই মাইক্রোটিউবুল তৈরি হওয়ার জন্য, মাইক্রোটিউবুল কিন্তু এক ধরনের প্রোটিন, তাহলে এই মাইক্রোটিউবুল তৈরি হওয়ার জন্য যে বিভিন্ন এনজাইম তৈরি হতে হয়, এই মাইক্রোটিউবুলটা তৈরি করার জন্য বিভিন্ন প্রোটিন তৈরি করতে হচ্ছে। তার মানে আলটিমেটলি মাইক্রোটিউবুল আমাকে তৈরি করতে হবে। তাহলে এই মাইক্রোটিউবুলটা তৈরি হয় হলো এই G2 পর্যায়ে। আমরা জানি কোষ বিভাজন হওয়ার জন্য শক্তি দরকার হয়, তাহলে এই যে শক্তির কথা বলছি, এই শক্তিটাও তৈরি হয় হচ্ছে এই G2 পর্যায়ে। আমরা যে শক্তির কথা বলছি, শক্তি বলতে এটিপি তৈরি, শক্তি বলতে আমরা বলছি এটিপি তৈরি। তাহলে এই যে শক্তি দরকার হচ্ছে, শক্তি তৈরি বা এটিপি তৈরি, এই ঘটনাটাও ঘটে হলো G2 পর্যায়ে। ওকে। আর কি ঘটে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামে একটা জিনিস আছে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তাহলে এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এটাও তৈরি হয় কোথায়, এই G2 পর্যায়ে। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর সংক্ষেপে বলা হয় MPF, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তাহলে এই জিনিসটাও তৈরি হয় হলো G2 পর্যায়ে। এগুলো কিন্তু আমরা পড়েছি। তাহলে এখানে এম দশাটা কি, তাহলে এম দশাটা হলো আমরা যে কোষ বিভাজন বলতে বুঝি নিউক্লিয়াসের বিভাজন, বা কোষ বিভাজন বলতে যেটাকে বুঝি, এটাই হলো সেই এম দশা। তাহলে এম দশা বলতেই হলো কোষ বিভাজন। কোষ বিভাজন আমরা বলেছিলাম, কোষ বিভাজন হতে হলে, কোনো একটা কোষকে বিভাজিত হতে হলে দুইটা জিনিস বিভাজন হতে হয়, একটা হলো নিউক্লিয়াসের বিভাজন আর একটা হলো সাইটোপ্লাজমের বিভাজন। তোমরা কি আমাকে বলতে পারবে কোন বিভাজনটা আগে সংঘটিত হয়, নিউক্লিয়াসের বিভাজন নাকি সাইটোপ্লাজমের বিভাজন? কমেন্টে একটু জানিয়ে দাও, কোন বিভাজনটা আগে সম্পন্ন হয়, নিউক্লিয়াসের বিভাজন নাকি সাইটোপ্লাজমের বিভাজন? ভেরি গুড, নিউক্লিয়াসের বিভাজন, তাই না? তাহলে নিউক্লিয়াস প্রথমে বিভাজিত হবে, এরপরে সাইটোপ্লাজম বিভাজিত হবে। ঠিক আছে, ওকে। পরে কোশ্চেন, ক্রোমোজোমীয় নৃত্য কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়, কোন পর্যায়ে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়? তার ক্রোমোজোমীয় নৃত্য কোন বিভাজনে দেখা যায়? খুবই সহজ, তাই না? এটা কোশ্চেনটা করা হয়েছে মূলত মাইটোসিসের যে বিভিন্ন ধাপ রয়েছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এখান থেকে। তাহলে কি হবে উত্তর, প্রোমেটাফেজ পর্যায়ে, রাইট। তাহলে প্রোমেটাফেজ পর্যায়ে আর কি কি ঘটনা ঘটে বলো তো, প্রোমেটাফেজ পর্যায়ে আর কি কি ঘটনা ঘটে? তাহলে এই প্রোমেটাফেজ পর্যায়ে কি কি ঘটনা ঘটে, স্পিন্ডল তন্তু, তাই না? তাহলে আমি যদি বলি প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, তাহলে প্রোমেটাফেজ পর্যায়ে আর কি কি ঘটনা ঘটে? একটা হলো স্পিন্ডল তন্তু তৈরি হয়, তাই না? স্পিন্ডল তন্তু তৈরি হয়, স্পিন্ডল তন্তু তৈরি হয়। এবং যেসব স্পিন্ডল তন্তু সেন্ট্রোমিয়ারের সাথে লাগানো থাকে, সেসব স্পিন্ডল তন্তুকে বলা হয় ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। তাহলে আমরা বলতে পারি ট্রাকশন তন্তু বা আকর্ষণ তন্তু তৈরি হয় কোথায়, এই প্রোমেটাফেজ পর্যায়ে। আর অনেকগুলো স্পিন্ডল তন্তু একসাথে মিলে যে জিনিসটা তৈরি হয় তাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। তাহলে এই স্পিন্ডল যে যন্ত্রের কথা বলছি, তাহলে এই স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে কোথায়, প্রোমেটাফেজ পর্যায়ে। এবং স্পিন্ডল তন্তুগুলো যখন সেন্ট্রোমিয়ার সাথে গায়ে লেগে যায়, তখন এই সেন্ট্রোমিয়ারটা স্পিন্ডল তন্তু বরাবর একবার সামনে যায়, একবার পিছিয়ে যায়, একবার সামনে যায়, একবার পিছিয়ে যায়, একবার সামনে যায়, পিছিয়ে যায়, এভাবে করে যেতে থাকে। এই ধরনের যাওয়াটাকে বলছি আমরা ক্রোমোজোমীয় নৃত্য।
এই ধরনের যাওয়াটাকে আমরা বলছি ক্রোমোজোমীয় নৃত্য। ঠিক আছে জিনিসগুলো সবাই ক্লিয়ার? এবং আমরা যদি বলি যে এই যে স্পিন্ডল তন্তু, এই স্পিন্ডল তন্তু ক্রোমোজোমের কোথায় লাগানো থাকে, কোন জায়গায় লাগানো থাকে, আমি যদি তোমাকে বলি তাহলে জিনিসটা হবে এরকম। আমি ধরো একটা দেখাই, মনে করো এটা একটা ক্রোমোজোম, এটা হলো ক্রোমোজোমের বাহু, হ্যাঁ, এটা হলো ক্রোমোজোমের বাহু, এটা হলো সেন্ট্রোমিয়ার, এটা হলো সেন্ট্রোমিয়ার, হ্যাঁ। এই সেন্ট্রোমিয়ারের পাশে, আর এটা তো মুখ্য কুঞ্চন, এবং এর পাশে এখানে মোটর প্রোটিন থাকে, হ্যাঁ। এই যে এটা হলো মোটর প্রোটিন, এটার নাম হলো মোটর প্রোটিন, হ্যাঁ। এই যে এটার নাম হলো মোটর প্রোটিন। ওকে, তাহলে এই যে মোটর প্রোটিনের কথা বলছি, এই যে মোটর প্রোটিনের কথা বলছি, এই মোটর প্রোটিনের সাথে স্পিন্ডল তন্তুটা লাগানো থাকে। এই যে মোটর প্রোটিনের কথা বলছি, এই মোটর প্রোটিনের সাথে স্পিন্ডল তন্তুগুলো লাগানো থাকে। এই যে স্পিন্ডল তন্তু, হ্যাঁ, স্পিন্ডল তন্তু, এটা 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 স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু, হ্যাঁ। তারপরে এই যে স্পিন্ডল তন্তু। ওকে, তাহলে স্পিন্ডল তন্তু কোথায় লাগানো থাকে? এই মোটর প্রোটিনের সাথে লাগানো থাকে। ক্লিয়ার? ওকে, তাহলে দিস ইজ, এই তন্তুটাকে বলছি আমরা তখন ট্রাকশন তন্তু বা আকর্ষণ তন্তু। ট্রাকশন বা আকর্ষণ তন্তু, আকর্ষণ তন্তু। ওকে, আর পুরো জিনিসটাকে আমরা বলছি স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখতে হবে। ওকে, আচ্ছা। আর প্রোফেজ পর্যায়ে কি ঘটে? প্রোফেজ পর্যায়ে কি কি ঘটনা ঘটে? প্রোফেজ পর্যায়ে আমরা জানি প্রোফেজ পর্যায়ে জল বিয়োজন হয়। এখন পানি যদি বের হয়ে যায় ক্রোমাটিন তন্তু থেকে, তাহলে কি হবে? ক্রোমাটিন তন্তুগুলো আরো একটু মোটা হবে, খাটো হবে, রাইট? এবং অণুবীক্ষণ যন্ত্রে এটা দৃষ্টিগোচর হবে, তখন তাকে আমরা বলছি ক্রোমোজোম। এবং এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হওয়া শুরু হয়, রাইট? তাহলে এই ঘটনাগুলো ঘটে হলো প্রোফেজ পর্যায়ে। মেটাফেজ পর্যায়ে কি কি ঘটে মনে আছে তোমাদের নিশ্চয়ই? এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো এবং স্পষ্ট দেখা যায়, নাম্বার 1। নাম্বার 2, এই মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর এসে অবস্থান করে। তোমরা কি আমাকে বলতে পারবে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করার যে প্রক্রিয়া, তাকে কি বলে? ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে, এই অবস্থান করার প্রক্রিয়াকে কি বলে? ভেরি গুড, মেটাকাইনেসিস। তাহলে মেটাকাইনেসিস ঘটে হলো মেটাফেজে। আর কি হয়? এই যে যেহেতু ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে আরো বেশি পেঁচিয়ে যায়, এই যে পেঁচিয়ে গেল, এই পেঁচিয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় সুপার কয়েলিং। কয়েল দেখেছো না তোমরা? কয়েল মানে কি? পেঁচিয়ে পেঁচিয়ে যাওয়া। তাহলে সুপার কয়েলিং ঘটে, এবং সুপার কয়েলিং ঘটার ফলে এই ক্রোমোজোমটা তখন বেশি ঘন হয়ে যায়, যেটাকে বলা হয় কনডেনসেশন। তাহলে আমরা বলতে পারি মেটাফেজ পর্যায়ে কি কি ঘটে? কনডেনসেশন ঘটে, সুপার কয়েলিং ঘটে, মেটাকাইনেসিস ঘটে, এবং এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো এবং স্পষ্ট দেখা যায়। ক্লিয়ার? এবং এই পর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত থাকে। আমরা ক্লাসে একটা কথা বলেছিলাম তোমাকে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত শুরু হয়, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত থাকে। তাহলে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত থাকে হলো এই মেটাফেজ পর্যায়ে। আর নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত ঘটে কোন পর্যায়ে? প্রোমেটাফেজ পর্যায়ে। আর নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত শুরু হয় কোন পর্যায়ে? প্রোফেজ পর্যায়ে। ক্লিয়ার? আর অ্যানাফেজ পর্যায়ে কি ঘটে? সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যায়। সেন্ট্রোমিয়ার মূলত হলো মেটাফেজ পর্যায়ে ভাগ হয়ে যায়, মেটাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যায়। আর অ্যানাফেজ পর্যায়ে কি হয়? দুই অপত্য ক্রোমাটিড দুই বিপরীত মেরুর দিকে যাওয়া শুরু করে, এবং এই যাওয়াতে এই ক্রোমোজোমগুলো দেখতে বিভিন্ন আকৃতির হয়, ইংরেজি VLJI আকৃতি ধারণ করে, রাইট? তাহলে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো তোমরা ক্লিয়ার কিনা কমেন্টে জানাও তো। এই কথাগুলো ক্লিয়ার কিনা, এগুলো আমরা সব পড়েছি কিনা? তাহলে যা যা বলেছি আমি, যা যা বলেছি, এগুলো সবকিছুই মানে পরীক্ষায় আসে এবং ইম্পর্টেন্ট। ঠিক আছে? সাবরিনা, রিয়াজুল, অর্ণব, আয়শা, ওকে, ভেরি গুড। পরের কোশ্চেন দেখি, দেখো, মাইটোসিস কোষ বিভাজনে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলো যে আকৃতি ধারণ করে, ওই যে আমরা বলেছিলাম অ্যানাফেজ পর্যায়ে বিভিন্ন আকৃতি ধারণ করে, VLJI বিভিন্ন আকৃতি ধারণ করে না, এবং এই আকৃতি অনুযায়ী এদের এক এক রকম নামকরণ করা হয়। তাহলে মেটাসেন্ট্রিক কোনটা? মেটাসেন্ট্রিক নাম শুনে বুঝতে পারছো, সেন্ট্রিক মানে হলো সেন্টার, সেন্ট্রোমিয়ার থেকে আসছে কথাটা। মেটা মানে কি? মাঝখানে।
তাহলে মানে সেন্ট্রোমিয়ার যদি মাঝখানে থাকে তখন তাকে কি বলা হয়? মেটাসেন্ট্রিক। তাহলে এটা কোন আকৃতি? ভি আকৃতির, তাই না? আমি যদি জিনিসটাকে এইভাবে দেখাই, মনে করো এটা হলো সেন্ট্রোমিয়ার, আর এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা আরেকটা বাহু। তাহলে জিনিসটা সুন্দর করে আঁকি। এটা একটা বাহু, এটা একটা বাহু, হ্যাঁ, আর এই যে মাঝখানে হলো সেন্ট্রোমিয়ার। তাহলে কি ভি আকারের মতো হয়ে গেল না? রাইট। আচ্ছা, যদি এরকম হয় যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, তাহলে সেন্ট্রোমিয়ারটাকে এখন মাঝখানে দেখো তো, সেন্ট্রোমিয়ারটা কিন্তু মাঝখানে না, আরেকটু নিচে। তাহলে এটাকে বলছি আমরা সাবমেটাসেন্ট্রিক, তাই না? সেন্ট্রোমিয়ার যদি আরো নিচে চলে যায় তখন কি হবে? সেটা জি এর মতো দেখাবে, তাই না? তাহলে আমরা বলতে পারি ভি হলো মেটাসেন্ট্রিক, এল হলো সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, আই হলো টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ পরীক্ষায় আসে। আর ভি তো আমরা বলেছি মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। ওকে, ঠিক আছে। পরের প্রশ্ন, কোষ চক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত সময়। সংশ্লেষণ দশা মানে কি? সংশ্লেষের ইংলিশ কি? সংশ্লেষের ইংলিশ হলো সিনথেসিস, সিনথেসিস। তাহলে এখান থেকে তোমরা এখন উত্তরটা দিতে পারবে, খুবই সহজ। বলো তো কি হবে, বলো। বলো কি হবে, খুবই সহজ। এস পর্যায়ে, এস মানেই তো সংশ্লেষণ পর্যায়, তাই না? এস মানেই তো সংশ্লেষণ পর্যায়। তাহলে এস পর্যায়ে ব্যয়িত সময় কত? আমরা বলেছিলাম তিনটা পর্যায় রয়েছে, জি ওয়ান পর্যায়ে, এস পর্যায়ে, জি টু পর্যায়ে, তিনটা পর্যায়। এবং এটা মনে রাখার জন্য আমরা কি বলেছিলাম বলো তো? 30, 34, 35, 36, তাই না? এভাবে মনে রাখছিলাম না? তাহলে এটাকে এখন আমরা ইয়ে করে দিই, 30 থেকে 40, 30 থেকে 50, আর 36কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 দিয়ে ভাগ যদি করি 18, নাকি 18, 12, সরি 12। তাহলে 12 আমি যদি লিখি যে 12, তাহলে তার মানে জি ওয়ান পর্যায়ে হলো 30 থেকে 40% সময়, এস পর্যায়ে হলো 30 থেকে 50% সময়, আর জি টু পর্যায়ে হলো 10 থেকে 20% সময় ব্যয় হয়। তাহলে উত্তর কি হবে? 30 থেকে 50, তাই না সঞ্জিম? ওকে, পরের প্রশ্ন, ক্রসিং ওভার শুরু হয় কোন ধাপে? কোশ্চেনটা করা হয়েছে প্রোফেজ 1 পর্যায়ের যে উপপর্যায়গুলো রয়েছে সেখান থেকে, নাকি? তাহলে প্রোফেজ 1 পর্যায়ের উপপর্যায় কি কি রয়েছে? ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। কোনটাতে কোন ঘটনা ঘটে আমরা বলেছিলাম পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা কি হবে? খুবই সহজ, মারুফ। কি হবে? জেনিফা, স্নিগ্ধা, বলো। খুবই সহজ, তাই না? তাহলে প্যাকাইটিন পর্যায়ে। তাহলে আমরা যদি এখন জিজ্ঞেস করি বলো তো, তাহলে প্যাকাইটিন পর্যায়ে আর কি কি ঘটনা ঘটে? একটা তো হলো ক্রসিং ওভার ঘটে, আর কি কি ঘটনা ঘটে প্যাকাইটিন পর্যায়ে? মনে আছে? সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, রাইট? তাহলে সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, তাই না? সিস্টার প্লাস নন সিস্টার ক্রোমাটিড, সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিড। আর আর কি ঘটনা ঘটে? কি দেখা যায় এখানে বলো তো? এক্স অক্ষরের মতো একটা জিনিস দেখা যায়, কায়াজমাটা, না? ওকে, ভেরি গুড। বা কায়াজমা, তাহলে কায়াজমা দেখা যায়, তাই না? ওকে, তাহলে এগুলো গেল প্যাকেটিন পর্যায়ে। আচ্ছা, জাইগোটিন পর্যায়ে কি কি দেখা যায় বলো তো? জাইগোটিন পর্যায়ে কি কি দেখা যায় জাইগোটিন পর্যায়ে? আরেকটা জিনিস দেখা যায় কিন্তু প্যাকেটিনে, আরেকটা জিনিস দেখা যায়, বলো তো কি? টেট্রাড, তাই না? টেট্রাড। আচ্ছা, জাইগোটিন পর্যায়ে কি কি দেখা যায়? ভেরি গুড, তাহলে সিন্যাপসিস,
তাই না? সিন্যাপসিস। আর কি? সিন্যাপসিস, সিন্যাপসিস। আর কি দেখা যায়? আর কি দেখা যায়? হোমোলোগাস সাবারিটি, বাইভ্যালেন্ট। ভেরি গুড রাবেতা, বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট। তোমাদের মনে আছে বাইভ্যালেন্ট জিনিসটা কি আর সিন্যাপসিস জিনিসটা কি? মনে আছে? মনে করিয়ে দেব। এই দেখো, এটা ধরো বাবার ক্রোমোজোম, হুম, আর এটা মনে করো মায়ের ক্রোমোজোম। ওকে, এখন বাবার ক্রোমোজোমের কাছে যখন মায়ের ক্রোমোজোম চলে আসবে, বাবার ক্রোমোজোমের কাছে যখন মায়ের ক্রোমোজোম চলে আসবে, এই যে একসাথে চলে আসলো, কাছাকাছি চলে আসলো, এই কাছা আসার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হলো সিন্যাপসিস, নাকি? কাছে আসার প্রক্রিয়াটার নামই হলো সিন্যাপসিস। এখন চলে আসলো মনে করো কাছে, তাহলে কাছে যদি চলে আসে, এই যে এখন পাশাপাশি চলে আসলো, হ্যাঁ, এই যে পাশাপাশি চলে আসলো। এখন এই যে পাশে আসলো, পাশে এসে এরা একটা জুটি তৈরি করলো না? একটা জোড় তৈরি করলো, তো একটা জুটি তৈরি করলো। এই জোড়টাকে বলা হয় বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট। তাহলে এখানে কয়টা বাইভ্যালেন্ট? এখানে একটাই বাইভ্যালেন্ট, বাট কয়টা ক্রোমোজোম? দুইটা ক্রোমোজোম। তার মানে আমরা বলতে পারি যে ক্রোমোজোম সংখ্যা যতটা থাকবে, বাইভ্যালেন্ট জাস্ট তার অর্ধেক তৈরি হয়, তাই না ইশরাক? তাই তো? ওকে, ভেরি গুড। আর বাকিগুলো তো আমরা বলেছি। পরীক্ষার জন্য মূলত ইম্পর্টেন্ট হলো ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এর মধ্যে প্যাকাইটিন, জাইগোটিন আর ল্যাপ্টোটিনে কোথায় কি ঘটে, এই জিনিসগুলো হলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, পরের প্রশ্ন, দেহের বিভিন্ন অংশে ক্যান্সার ছড়িয়ে পড়াকে কি বলে? ক্যান্সার কোষ ছড়িয়ে পড়াকে কি বলে? মনে করো তোমার ধরলাম যে মনে করো তোমার জিহ্বাতে ক্যান্সার হয়েছে। এখন এই ক্যান্সার যখন তোমার ব্রেইনে ছড়িয়ে পড়বে, অথবা ধরো তোমার লিভারে ছড়িয়ে পড়লো, তাহলে ক্যান্সার তো ছড়িয়ে পড়ে। তাহলে এই ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, তাকে কি বলা হয়? ইয়েস, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, তাকে বলা হয় মেটাস্ট্যাসিস। তাহলে বলো তো, ক্যান্সার যদি ছড়িয়ে পড়ে, তাহলে এটা কি আমাদের জন্য ভালো নাকি আরো বেশি খারাপ? বলো তো, এটা কি ভালো নাকি খারাপ? ক্যান্সার ছড়িয়ে পড়াটা কি ভালো না খারাপ? সবাই উত্তর দাও। অবশ্যই খারাপ। ঠিক আছে, অবশ্যই খারাপ। আচ্ছা, তাহলে কার্সিনোজেনেসিস জিনিসটা কি? তাহলে কার্সিনোজেনেসিস, কার্সিনো কথাটা আসছে কোথা থেকে? কার্সিনো মানে হলো ক্যান্সার, আর জেনেসিস মানে তৈরি, তাই না? তার মানে যেসব পদার্থ, যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার তৈরি করে, তাদেরকে বলা হয় কার্সিনোজেনেসিস। ওকে, আচ্ছা। তারপর হলো নেক্রোসিস। তোমরা জানো যে কোষ দুইটা ওয়েতে মারা যায়, তাই না? কোষ দুইটা ওয়েতে মারা যায়। কোষের মৃত্যু, আমরা যদি বলি কোষের মৃত্যু, কোষ কয়ভাবে মৃত্যুবরণ করে? কোষ কয়ভাবে মারা যেতে পারে বলো তো? দুই ভাবে, তাই না? কি কি? একটাকে বলছি আমরা নেক্রোসিস, নেক্রোসিস, আর আরেকটা হলো অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস জিনিসটা কি? কোষ যদি পুষ্টির অভাবে মারা যায়, খাদ্যের অভাবে মারা যায়, বা কোনো বিষাক্ত পদার্থের কারণে মারা যায়, তখন এই ধরনের মৃত্যুকে বলা হয় নেক্রোসিস। আর কোষ যদি সুইসাইড করে, তখন এই ধরনের মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস। ব্যাপারটা এমন যে তোমাকে যদি কেউ খুন করে, সেই ভাবে মারা যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় নেক্রোসিস। আর তুমি যদি সুইসাইড করো, তখন এই ধরনের মরে যাওয়ার প্রক্রিয়াটাকে বলছি আমরা অ্যাপোপ্টোসিস। বলো তো, অ্যাপোপ্টোসিস আমাদের শরীরের জন্য ভালো না খারাপ? আমি বলেছি যদিও ক্লাসে, তারপর একটু মনে করিয়ে দিচ্ছি। অ্যাপোপ্টোসিস আমাদের শরীরের জন্য ভালো না খারাপ? বলো তো। অ্যাপোপ্টোসিস মানে হলো কোষ কিন্তু মারা যাবে অ্যাপোপ্টোসিসে। তাহলে কোষ মারা যাওয়াটা কি ভালো না খারাপ?
ইয়েস, ভালো। কারণ আমরা বলেছিলাম যে না, কোষ মারা যাওয়া ভালো কিন্তু। কারণ একটা কোষ যত বেশি দিন জীবিত থাকবে, যত বেশি দিন জীবিত থাকবে, সেই কোষটা ক্যান্সার কোষে পরিণত হওয়ার সম্ভাবনা তত বেশি। মনে রাখবে, কোষ যত বেশি দিন বাঁচবে, সেই কোষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা তত বেশি। এই জন্য কোষ একটা নির্দিষ্ট সময় পর পর মারা যাওয়া ভালো। ক্লিয়ার? বুঝতে পেরেছ? কোষ, আমাদের শরীরে যে কোষগুলো আছে, কোষকে তুমি যদি ডিস্টার্ব না করো তাহলে কোষ কিন্তু ভালো থাকে। বাট কোষকে যদি ডিস্টার্ব করা হয় তাহলে কোষ কিন্তু আর ভালো থাকে না, কোষ তখন ক্যান্সার কোষে পরিণত হয়। যেমন ব্যাপারটা এরকম যে ধরো তুমি খুব ভালো একটা মানুষ, হ্যাঁ, ভালো একটা ছেলে, ভালো ছেলে একজন। তুমি প্রতিদিন কলেজে যাচ্ছ, তুমি তোমার মতো পড়াশোনা করো, কলেজ শেষ হয় তুমি বাসায় চলে আসো। যদি এমন হয় যে কলেজে ক্লাসে ধরো তোমার ব্রেক টাইম দিল, টিফিনের সময় দিল, ওই সময় তুমি পড়াশোনা করছো, তোমার কয়েকটা ফ্রেন্ড এসে তোমাকে ডিস্টার্ব করছে, কেউ তোমার মাথায় হাত দিচ্ছে, কেউ তোমার গায়ে হাত দিচ্ছে, এই এত পরে কি হবে, এগুলো করছে। হুম, প্রথম দিন করলো, তুমি কি বলবে? এই এরকম করিস না, আমাকে পড়তে দে। দ্বিতীয় দিন এরকম করলো তারা, দ্বিতীয় দিনও তুমি বলবে "এই এরকম করিস না, আমাকে পড়তে দে"। বাট এভাবে করে তোমার ফ্রেন্ডরা যদি প্রতিদিন এভাবে করতে থাকে তোমার সাথে, তাহলে তুমি কি একদিন তাদেরকে কষে একটা থাপ্পড় মারবে না? ইয়েস অর নো? তুমি একদিন রাগ দেখাবে না তাদেরকে? প্রচন্ড রাগ দেখাবে না? গালাগালি করবে না? বকাবাদ্য করবে না? করবে কিনা? ইয়েস অর নো? বলো। করবে কিনা? তাহলে দেখো, তুমি কিন্তু একটা ভালো ছেলে, তুমি এগুলো করো না, তুমি রাগ দেখাচ্ছ না, তুমি বকা দাও না মানুষকে, হ্যাঁ, তুমি মানুষের গায়ে হাত তুলো না, কিন্তু একদিন তো এরকম করে ফেলবে, মানুষের গায়ে হাত তুলে ফেলবে, তুমি ফ্রেন্ডের গায়ে হাত তুলে ফেলবে, বকা দিবে। তাহলে এই যে তোমার যে চেহারাটা, তাহলে তুমি তখন কি নর্মাল আর থাকলে, ভালো ছেলে থাকলে? থাকলে না। এইটাই হলো ক্যান্সার কোষ। এই কোষটাই হলো ক্যান্সার কোষ, মানে তুমি তখন ক্যান্সার কোষ হয়ে গেলে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, যেমন আমরা জানি যে আমাদের যে শ্বাসনালী আছে, হ্যাঁ, মনে করো এটা একটা শ্বাসনালী, এটা মনে করো শ্বাসনালী, হ্যাঁ, আমাদের শ্বাসনালী, শ্বাসনালীর মধ্যে কোষ থাকে, হ্যাঁ, এই হলো মনে করো শ্বাসনালীর কোষ। এই যে এটা হলো শ্বাসনালীর কোষ, এটাও শ্বাসনালীর কোষ, এটাও শ্বাসনালীর কোষ। ওকে, এগুলো হলো শ্বাসনালীর কোষ। আচ্ছা, কেউ যদি স্মোকিং করে অনেক দিন ধরে, স্মোকিং করে মানে ধূমপান যদি করে, হুম, তাহলে অনেক দিন ধরে যদি স্মোকিং করে, তাহলে ধূমপান মানে সিগারেটের যে ধোঁয়া, সেই ধোঁয়াটা কি হয়, এই শ্বাসনালীর মাধ্যমেই তো ফুসফুসের দিকে যায় না? ধোঁয়া যখন শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসের দিকে যেতে থাকবে, তখন যাওয়ার পথে এই যে কোষগুলো আছে না, এই কোষগুলোকে তখন ডিস্টার্ব করে, এই কোষগুলোকে ডিস্টার্ব করে। একদিন ডিস্টার্ব করে, ২ দিন ডিস্টার্ব করে, ৩ দিন করে, এভাবে ডিস্টার্ব করতে থাকে। এভাবে তুমি যদি অনেকদিন ধরে স্মোকিং করো, তখন একসময় এই যে কোষগুলো নরমাল যে কাজ, এই কোষগুলো আর নরমাল থাকবে না। তখন সেই ওই যে তুমি যে রেগে গিয়েছো, এরকম কোষটা চেঞ্জ হয়ে যায়। কোষের আচরণ চেঞ্জ হয়ে যায়। তাহলে কোষের আচরণ যখন চেঞ্জ হয়ে যায়, তখন এই কোষটাকে আমরা বলছি ক্যান্সার কোষ। বুঝতে পেরেছো? এজন্য বলা হয় স্মোকিং করলে ক্যান্সার হয়। ক্লিয়ার? আর ক্যান্সার কোষের একটা বৈশিষ্ট্য কি জানো? এই কোষগুলো খুব দ্রুত গতিতে বংশবৃদ্ধি করে। এই কোষগুলো নরমালি কোষ বিভাজন যেভাবে হয় ১টা থেকে ২টা, ২টা থেকে ৪টা, ৪টা থেকে ৮টা, ৮টা থেকে ১৬টা, ১৬টা থেকে ৩২টা, এরকম ভাবে হয় না। ক্যান্সার কোষগুলো খুব দ্রুত গতিতে সংখ্যা বৃদ্ধি করে। আর যেহেতু ক্যান্সার কোষ, তার মানে এই কোষগুলোর আচরণ কি নরমাল কোষের মতো না। এইজন্য এই কোষগুলো আমাদের শরীরের জন্য খারাপ। ঠিক আছে? ওকে। হ্যাঁ, এটা ট্রাকিয়ার কোষ বলছি, ট্রাকিয়ার কোষ। হুম? ট্রাকিয়া বা শ্বাসনালীর কোষ। ঠিক আছে? ওকে। আচ্ছা, পরের কোশ্চেন। মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী সময়কে কি বলে? মধ্যবর্তী সময়, মধ্যবর্তী। বলো। তাহলে আমরা জানি মিয়োসিস কোষ বিভাজনে ২ টা ধাপ। একটা মিয়োসিস ১ এবং আরেকটা মিয়োসিস ২। এই মিয়োসিস ১ এবং মিয়োসিস ২, এই ২ টার মাঝখানে যে সময়টা, এই সময়টাকে কি বলে? মেঘলা, রিয়াজুল, সহজ কোশ্চেনটা।
ওকে, তাহলে সহজ না সঞ্জীব? ওকে, তাহলে ইন্টারকাইনেসিস। ওকে, পরের প্রশ্ন, হ্রাসমূলক বিভাজনে কি তৈরি হয়? হ্রাসমূলক বিভাজন কাকে বলা হয়? হ্রাসমূলক বিভাজন কোনটা বলতো? মিওসিস কোষ বিভাজন আর একটা নামই কিন্তু হ্রাসমূলক বিভাজন, তাই না? মিওসিস কোষ বিভাজন আর একটা নামই হলো হ্রাসমূলক বিভাজন। তাহলে মিওসিস কোষ বিভাজনের ফলে কি তৈরি হয়? কোশ্চেনটা কোথা থেকে করা হয়েছে? কোশ্চেনটা করা হয়েছে মূলত মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব থেকে। তাহলে কি হবে এটার উত্তর? হুমায়রা, আয়েশা, মারুফা, রাজশ্রী, কি হবে এটার উত্তর বলো? গ্যামেট মানে কি জানো? গ্যামেট মানে কি? গ্যামেট মানেই হলো জনন কোষ। জনন কোষ কি? শুক্রাণু এবং ডিম্বাণুকে বলা হয় জনন কোষ। তাহলে কি হবে উত্তর? ওকে, তাহলে মিওসিস কোষ বিভাজন ফলে গ্যামেট তৈরি হয়, মানে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, আর কি বৈচিত্র্যের সৃষ্টি হয়, তাই না? এই তো। ওকে, মনিরুজ্জামান, পরের প্রশ্ন, কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয়? মানে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? কোশ্চেনটা হলো এটা, খুবই সহজ। নিউক্লিয়াসের বাংলা কি, মানে নিউক্লিয়াসের ইংলিশ কি? নিউক্লিয়াসকে ইংলিশে বলা হয় ক্যারিওন। না, এখন তাহলে বলো, আমি তো উত্তর বলেই দিলাম প্রায়। নিউক্লিয়াসের ইংলিশ হলো ক্যারিওন। ক্যারিওন মানে হলো নিউক্লিয়াস। তাহলে কি হবে উত্তর? ইস্তিয়াক, মারুফ, ফাতিমা, হুমায়রা, লিজা, সোনিয়া, কি হবে উত্তর এটার? আলাউদ্দিন, খুবই সহজ কিন্তু, রাইট? তাহলে উত্তর হলো ক্যারিওকাইনেসিস, তাই না? আচ্ছা, তাহলে সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলবো? সাইটোপ্লাজম। সেখান থেকে নাম আসে সাইটোকাইনেসিস, নাকি? খুবই সহজ। তাহলে সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলছি সাইটোকাইনেসিস, ঠিক আছে? আর মেটাকাইনেসিস কি? ওই যে ক্রোমোজোমগুলো যে বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে, এই অবস্থান করাকে বলা হয় মেটাকাইনেসিস। তাহলে ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে অবস্থান। তাই না? এই তো। ওকে, আর ইন্টারকাইনেসিসকে আমরা তো বলেছি মিওসিস 1 এবং মিওসিস 2, এই দুইটার মাঝখানের যে অংশটা, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন, হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলে? হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস মানে বাবার 1 নম্বর ক্রোমোজোমের সাথে মায়ের 1 নম্বর ক্রোমোজোম, এই যে একসাথে জোড়া বাঁধছে, এই বাঁধার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কি বলে বলো? কি হবে? ওকে, ভেরি গুড। তাহলে সিন্যাপসিস, তাই না? তাহলে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পাশাপাশি আসা যে প্রক্রিয়া সিন্যাপসিস, আর এই যে আসলো পাশাপাশি, এই আসার যে জোড় বাঁধার যে প্রক্রিয়া, মানে জোড়া যে বাঁধলো, এই জোড়টাকে বলা হয় বাইভ্যালেন্ট। তাহলে টেট্রার জিনিসটা কি? টেট্রাটা হলো ওই যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো, সেটা যে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে ডিএনএ প্রতিলিপন যে হলো, সেটাকে বলছি আমরা টেট্রা। মানে টেট্রার জিনিসটা কি মনে আছে? মনে করো এটা হলো বাবার ক্রোমোজোম, হুম, আর এটা হলো মায়ের ক্রোমোজোম, এটা মনে করো মায়ের ক্রোমোজোম। হ্যাঁ,
তো প্যাকেটিন পর্যায়ে কি হয়? প্যাকেটিন পর্যায়ে সেন্ট্রোমিয়ার ব্যতীত দুইটা ক্রোমাটিড তৈরি হয়, তাই না? এই যে এই ঘটনাটা কোথায় হয়? প্যাকেটিন পর্যায়ে হয় না? এই যে প্যাকেটিন পর্যায়ে হয় তো, এই যে এরকম, তাই তো? তাহলে এই যে একসাথে এরা আছে, এটাকে বলছি আমরা টেট্রাট। কেন টেট্রাট? কারণ এখানে কয়টা ক্রোমাটিড বলো তো? 4টা ক্রোমাটিড, তাই না? কি কি ক্রোমাটিড? এই দেখো 4টা ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড 2টা, এটা একটা ক্রোমাটিড 3টা, এটা একটা ক্রোমাটিড 4টা। তোমরা কি আমাকে বলতে পারবে যে এই দুইটা ক্রোমাটিডকে কি বলে? এই যে এই দুইটা ক্রোমাটিডকে কি বলবো? এই দুইটা ক্রোমাটিডকে কি বলে বলো তো? এই যে এই দুইটা ক্রোমাটিডকে পরস্পরের কি বলে? এই দুইটাকে প্লাজমা বলে, সিস্টার ক্রোমাটিড বলে, কি বলে বলো? সঠিক উত্তর দিতে না পারলে বুঝবো যে তোমরা ক্লাসটা বুঝোনি। বলো। তাহলে কি হবে? ভেরি গুড, নন সিস্টার ক্রোমাটিড, তাই না? নন সিস্টার ক্রোমাটিড। আর এই দুইটা কে কি বলে বলো তো? এই যে এই দুইটাকে কি বলবো আমরা? এই দুটোকে কি বলবো? এই দুইটা ক্রোমাটিডকে কি বলবো? পরস্পরের এই দুটোকে পরস্পরে কি বলবো? তাহলে এই দুটোকে বলবো আমরা সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, তাহলে বলো তো এই দুটোকে আমরা পরস্পরে কি বলবো? এই দুটোকে আমরা কি বলবো পরস্পরে? এই দুটোও কিন্তু সিস্টার ক্রোমাটিড। তাই না? তাই তো? আচ্ছা, তাহলে বলো তো বাইভ্যালেন্ট তাহলে কোন পর্যায়ে দেখা যায়? তাহলে বাইভ্যালেন্ট দেখা যাচ্ছে হলো জাইগোটিন উপপর্যায়, সিন্যাপসিস এটাও জাইগোটিন, আর টেট্রাট এবং কাজমা এই দুটো কোন পর্যায়ে দেখা যায়? টেট্রাট এবং কাজমা এই দুটো দেখা যায় হলো প্যাকাইটিন পর্যায়ে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়ে যায়, মানে স্পিন্ডল ফাইবার আর থাকে না? কোন পর্যায়ে বলো? হ্যাঁ, একেবারে শেষের, তাই না? টেলোফেজ পর্যায়ে। তাহলে টেলোফেজ পর্যায়ে স্পিন্ডল তন্তু একেবারে বা স্পিন্ডল ফাইবার একেবারে অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মায়োসিস ঘটে? স্পোরোফাইটিক উদ্ভিদ মানে হলো 2N উদ্ভিদ, এগুলোকে বলা হয় ডিপ্লয়েড উদ্ভিদ বা 2N বা ডিপ্লয়েড উদ্ভিদ।
আর গ্যামেটোফাইটিক উদ্ভিদ মানে হলো এন উদ্ভিদ বা হ্যাপ্লয়েড উদ্ভিদ। তো কোশ্চেন হলো স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মিওসিস হয়? এটা হলো মায়োসিসের উদাহরণ থেকে কোশ্চেনটা করা হয়েছে যে মায়োসিস কোথায় কোথায় ঘটে বলো। ভেরি গুড। তাহলে জনন মাতৃকোষে। এবং আমরা ক্লাসে বলেছিলাম অলওয়েজ মনে রাখবে মাতে মায়োসিস হয়, মাতে মায়োসিস ঘটে, মায়োসিস। তাহলে মাতে মায়োসিস কোষ বিভাজন ঘটে, এটা মনে রাখবে। ঠিক আছে, ওকে। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? তাহলে আমরা বলেছিলাম নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তাহলে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে বলো তো? কি হবে? খুবই সহজ, সাইটোকাইনেসিস, তাই না ইশরাক, সোনিয়া, নুসরাত, মাইমুনা, খাদিজা, জেসমিন, নাফিসা। খুবই সহজ, কিন্তু কোশ্চেনগুলো খুবই সহজ এবং এই কোশ্চেনগুলোই অ্যাডমিশন টেস্টেও আসে এবং বোর্ড পরীক্ষাতেও আসে কিন্তু। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা তাহলে একটু ব্রেকে চলে যাই। হ্যাঁ, আমরা কিছুক্ষণের ব্রেকে চলে যাই, তারপরে আমরা বাকি এমসিকিউ গুলো একটু সলভ করবো। হ্যাঁ, আমরা ঠিক 9:05 চলে আসবো। হ্যাঁ, 9:05, 9:05, 9টা, 10টা, 10:05। এরপরে আমরা বাকি যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করবো। ঠিক আছে, ওকে।
হ্যাঁ, আমরা আবার চলে আসছি। তোমরা কোথায় আসছো? ওকে, তাহলে সবাই কানেক্টেড হয়ে যাও। হুম। ওকে, তাহলে পরের কোশ্চেন দেখি। হ্যাঁ, কোন উপপর্যায়ে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়? অলরেডি আমরা এগুলো আলোচনা করেছি, পারবো না? তাহলে কোন উপপর্যায়ে বাইভ্যালেন্ট তৈরি হয় বলো, কি হবে এটার উত্তর? রাইসা বলো। এখনো অনেকে ভুল করছে উত্তরটা, কেন? এটা তো খুব সহজ একটা প্রশ্ন, এটা কেন ভুল হবে? বাইভ্যালেন্ট তৈরি হয় কোনটাতে? বাইভ্যালেন্ট মানে কি? সিনাপসিস হওয়ার পরে যে দুইটা হোমোলোগাস ক্রোমোজোম যে একসাথে থাকলো, এটা কিন্তু আমরা বলছি বাইভ্যালেন্ট, তাই না? তাহলে কি হবে এটা? হুম, অনেকে বলছে প্যাকেটিন পর্যায়ে। প্যাকেটিন পর্যায়ে বাইভ্যালেন্ট হবে? প্যাকেটিন পর্যায়ে টেট্রাট থাকে, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, ক্রসিং ওভার, এই জিনিসগুলো ঘটে, তাই না? ওকে, তাহলে কি হবে? মারুফা, মুশফিকা, নুরা, হাফিসা, দেখি। ওকে, তাহলে জাইগোটিন পর্যায়ে, তাই না? তাহলে জাইগোটিন পর্যায়ে সিনাপসিস এবং বাইভ্যালেন্ট এই দুইটা জিনিস ঘটে। সিনাপসিস আর হলো বাইভ্যালেন্ট। আর প্যাকেটিন পর্যায়ে কি হয় এগুলো তো আমরা আলোচনা করেছি। পরের প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়? কায়াজমা মানে কি? ওই যে এক্স অক্ষরের মতো দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্স অক্ষরের মতো যে জিনিসটা দেখা যায়, মনে আছে তোমাদের? তাহলে এটা যদি বাবার ক্রোমোজোম হয় আর এটা হলো মায়ের ক্রোমোজোম, ওকে, আর এটা হলো বাবার ক্রোমোজোম, তাহলে কি হয়? এই যে এক্স অক্ষরের মতো একটা জিনিস তৈরি হলো না? জিনিসটা যদি সুন্দর করে দেখাই, হ্যাঁ, এই যে বাবার ক্রোমোজোম, মায়ের ক্রোমোজোম আর বাবার ক্রোমোজোম, এই তো। তাহলে এই যে এক্স অক্ষরের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে এক্স অক্ষরের মতো, এক্স এক্স অক্ষরের মতো এই জিনিসটাকে বলা হয় কাজমা। কোন পর্যায়ে এটা? সানজিম, আফসানা, মারুফ, মাসুমা, লাবিবা, আলাউদ্দিন, ইয়েস, তাহলে এটা হলো প্যাকেটিন পর্যায়ে, ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার ভি এল জে এই অক্ষরের মতো দেখায়? কোন পর্যায়ে? এটা আরেক সহজ কোশ্চেন, বলো কি হবে এটা? খুবই সহজ, এগুলো আমরা আলোচনা করেছি, তাই না? তাহলে অ্যানাফেজ পর্যায়ে, তাহলে ভি কে বলছি আমরা মেটাসেন্ট্রিক, এল কে বলছি আমরা সাবমেটাসেন্ট্রিক, জে কে বলছি আমরা অ্যাক্ট্রোসেন্ট্রিক এবং আই কে বলছি আমরা টেলোসেন্ট্রিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। হ্যাঁ, পরের প্রশ্ন, নিচের কোনটিতে মিওসিস ভূমিকা রাখে? কোশ্চেনটা করা হয়েছে মিওসিসের গুরুত্ব থেকে। মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব, এগুলো থেকেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, অ্যাডমিশন টেস্টেও আসে, বোর্ড পরীক্ষার কোশ্চেন আসে। তাহলে সেই জায়গা থেকে কোশ্চেনটা করা হয়েছে মিওসিসের গুরুত্ব থেকে। তাহলে কোনটা হবে? তাহলে দেহ গঠন, যৌনক্রম, ক্ষয়পূরণ, অঙ্গজ জনন, কোনটাতে মিওসিসের ভূমিকা রয়েছে?
বলো। ভেরি গুড, তাহলে উত্তর হলো যৌনক্রমে। আর বাকি যে গুরুত্বগুলো দেখতে পাচ্ছ তোমরা, যেমন দেহ গঠনে, ক্ষয় পূরণে, অঙ্গজ জননে, এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো মাইটোসিসের গুরুত্ব, তাই না? মাইটোসিস এবং মিয়োসিসে আর একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব আছে, মানে এটা উল্টাপাল্টা হয়, এই জন্য আমি লিখি। একটা হলো ক্রোমোজোম সংখ্যা সমতা রাখা, সমতা রাখা। তাহলে ক্রোমোজোম সংখ্যা সমতা রাখা, এটা কার গুরুত্ব তোমরা উত্তর দিবে। হ্যাঁ, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, ধ্রুব রাখা। একটা হলো ক্রোমোজোম সংখ্যা সমতা রাখা, আর একটা হলো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। প্রথমটা কিসের গুরুত্ব আর দ্বিতীয়টা কিসের গুরুত্ব, কমেন্টে জানাও তো। ইয়েস, ভেরি গুড। প্রথমটা হলো মাইটোসিসের গুরুত্ব, আর দ্বিতীয়টা হলো মিয়োসিসের গুরুত্ব। সমতা রাখা মানে সমান রাখা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা সমান সমান থাকবে, এটা হলো মাইটোসিসের গুরুত্ব। এই জন্য মাইটোসিসকে বলা হয় সমীকরণিক বিভাজন। আর ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা মানে ক্রোমোজোম সংখ্যা যেন চেঞ্জ না হয়। মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রত্যেকটা কোষে হলো 46টা বা 23 জোড়া, এই 23 জোড়া যেন 23 জোড়াই থাকে, এটা হলো মিয়োসিসের গুরুত্ব। তাহলে প্রথমটা হলো মাইটোসিসের গুরুত্ব, আর দ্বিতীয়টা হলো মিয়োসিস। মায়োসিস আর মিয়োসিস একই জিনিস কিন্তু। হ্যাঁ, ওকে। পরের প্রশ্ন, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটে? পানি বিয়োজন মানে কি? পানি বিয়োজন মানে হলো পানি বের হয়ে যাবে, পানি বের হয়ে যাবে, বের হওয়া, পানি বের হয়ে যাওয়া। তাহলে মনে করো এটা একটা ক্রোমোজোম। এখন এই ক্রোমোজোম থেকে যদি পানি বের হয়ে যায়, এই ক্রোমোজোম থেকে যদি পানি বের হয়ে যায়, তাহলে পানি বের হয়ে গেলে কি হবে? ক্রোমোজোমটা আরো নিজেদের মধ্যে পেঁচিয়ে যাবে না? তো ক্রোমোজোম যদি আরো নিজেদের মধ্যে পেঁচিয়ে যায়, তাহলে এই ঘটনাটা কোথায় ঘটে? ক্রোমাটিন তন্তুগুলো থেকে যদি পানি বের হয়ে যায়, তখন কি হয়? সেটা ক্রোমোজোম আকার ধারণ করে, রাইট? কোন পর্যায়ে ঘটে? ভেরি গুড, তাহলে প্রোফেজ পর্যায়ে। আর যদি কোশ্চেনটা এমন করতো যে কোন পর্যায়ে ক্রোমোজোমে জল বা পানি সংযোজন হয়, তখন উত্তর কি হবে? টেলোফেজ পর্যায়ে, মানে প্রোফেজের জাস্ট উল্টা। পরের প্রশ্ন, 2n = 8 হলে মাইটোসিসের মেটাফেজ দশায় মোট কতটি ক্রোমাটিড দেখা যাবে? বলো। মানে জিনিসটা হলো, মানে একটা কোষে ধরো ক্রোমোজোম সংখ্যা হলো 8টা, 8টা ক্রোমোজোম যদি থাকে, এই যে এভাবে করে, এটা একটা, এটা একটা, 2টা, হ্যাঁ, এটা একটা, 3টা, এটা একটা, 4টা, এটা একটা, 5টা, এটা একটা, 6টা, এটা একটা, 7টা, এটা একটা, 8টা। এটা একটা কোষের মধ্যে আছে। তাহলে মেটাফেজ পর্যায়ে ক্রোমাটিড কয়টা তৈরি হবে? এখানে কয়টা ক্রোমোজোম? 8টা ক্রোমোজোম। কয়টা ক্রোমাটিড? 8টাই ক্রোমাটিড। মেটাফেজ পর্যায়ে কি হয়? আমরা বলেছিলাম মেটাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা বাড়ে, সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমাটিড ভাগ হয়ে যায়। তাহলে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমাটিড ভাগ হয়ে গেলে এই যে এরকম হবে জিনিসটা, প্রত্যেকটা জিনিস এরকম হবে, প্রত্যেকটা জিনিস এরকম হবে, নাকি? বুঝতে পেরেছ? তাই না? এরকম হবে কিনা? প্রত্যেকটা জিনিস এরকম হবে কিনা? তাহলে ক্রোমাটিড এখন কয়টা গুণ? তাহলে এটা একটা ক্রোমাটিড, এটা একটা, এটা একটা, 2টা, এটা একটা, 3টা, এটা একটা, 4টা, এটা একটা, 5টা, এটা একটা, 6টা, এটা একটা, 7টা, এটা 8টা, এটা 9টা, এটা 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা। তাহলে উত্তর কি? 16টা। তাই বুঝতে পেরেছ লুবনা?
সাদিয়া, তানহা, বোঝা গেল? সঞ্জয়, বুঝতে পেরেছো সবাই? বলো। বুঝছো সবাই? ওকে, এরপরে দেখো স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মায়োসিস ঘটে? স্পোরোফাইটিক উদ্ভিদে মায়োসিস কোথায় ঘটে? তাহলে কোথায় হবে? স্পোরোফাইটিক উদ্ভিদ মানে কি? ডিপ্লয়েড উদ্ভিদ বা 2n, তাই না? ডিপ্লয়েড। তাহলে কি হবে? উপমা, নাফিসা, ইমন, আয়েশা, লিজা, আলাউদ্দিন, ভেরি গুড। তাহলে জনন মাতৃকোষে। এই কোশ্চেনটা আমরা একটু আগেও সলভ করেছিলাম। পরের কোশ্চেন দেখি, মিওসিস বিভাজনে কোনটি ঘটে? হ্যাপ্লয়েড জীবের মানে মিওসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে? হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, নাকি উন্নত জীবের জনন কোষে, নাকি ডিপ্লয়েড জীবের নিষেকের আগে? কোনটা হবে উত্তর? বলো। ডিপ্লয়েড জীব মানে কি? স্পোরোফাইটিক, মানে উদ্ভিদের ক্ষেত্রে যদি বলি। আর হ্যাপ্লয়েড উদ্ভিদ মানে কি? গ্যামেটোফাইটিক উদ্ভিদ। হ্যাঁ, তাহলে কি হবে এটার উত্তর? ইয়েস। তাহলে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে এবং ডিপ্লয়েড জীবের নিষেকের আগে মিওসিস কোষ বিভাজন ঘটে, তাই না? আর উন্নত জীবের জনন কোষে ঘটে কি না? জনন মাতৃকোষে ঘটে। এখানে মাতৃ কথাটা নাই, এই জন্য এটা হবে না। এখানে মাতৃ কথাটা থাকলে তাহলে এটা উত্তর হতো। যেহেতু মাতৃ কথাটা নাই, জনন কোষে তো মিওসিস ঘটে না, জনন মাতৃকোষে মিওসিস ঘটে। বুঝতে পেরেছো এই কথাটা? জনন মাতৃকোষ আর জনন কোষ কিন্তু এক না। ধরো একটা জনন মাতৃকোষ, মনে করো এটা এটা হলো জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ। এখন এই জনন মাতৃকোষ থেকে যে কোষগুলো তৈরি হবে, এই জনন মাতৃকোষ থেকে যে কোষগুলো তৈরি হবে, এই কোষগুলোকে বলা হয় জনন কোষ। জনন মাতৃকোষ থেকে যে কোষগুলো তৈরি হয় তাকে বলা হয় জনন কোষ। তাহলে এই জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজনের ফলে জনন কোষ তৈরি হয়। এই কথাটা বুঝতে পেরেছো কিনা বলো তো? মিওসিস বা মায়োসিস, এই কথাটা কি সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড। পরের প্রশ্ন, উদ্দীপকের প্রক্রিয়াটি নিচের কোথায় সংঘটিত হয়? আচ্ছা, এই প্রক্রিয়াটা কি এটা আগে বলো, তারপর না এখানে কি বোঝাচ্ছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? এটা দিয়ে কি বোঝাচ্ছে বলো? বলো তাজবীর, তাজবীর, বলো। ওকে, এটা দিয়ে কি বোঝাচ্ছে, কি প্রক্রিয়া? কায়াজমা, এটা কায়াজমা তৈরি হয়েছে এখানে, তাই না? কায়াজমা এক্স অক্ষরের মতো। ওকে, তাহলে কায়াজমা মানে কি? এটা কোন প্রক্রিয়া? এটা প্রোফেজ 1 এর একটা উপপর্যায়। প্রোফেজ 1 মানে কি? মাইটোসিসের ভাগ নাকি মিওসিসের ভাগ? মিওসিসের ভাগ। তাহলে এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে করেছে। তাহলে এখন বলো, মিওসিস কোষ বিভাজন কোথায় সংঘটিত হয়? মেইনলি কোশ্চেনটা এরকম। তাহলে মিওসিস কোষ বিভাজন কোথায় সংঘটিত হয় বলো?
কি হবে? ইশরাক, মনিরুজ্জামান, ইমন, লামিয়া, নাফিসা। ওকে, তাহলে হ্যাপ্লয়েড জীবের জাইগোট, যেটা আমরা একটু আগে দেখেছি। পরের প্রশ্ন, উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে জীবে কি ধরনের পরিবর্তন সাধিত হয়? এই প্রক্রিয়াটার ফলে, এটা কি প্রক্রিয়া? মিওসিস প্রক্রিয়া। তাহলে মিওসিস প্রক্রিয়ার গুরুত্ব থেকে কোশ্চেনটা করা হয়েছে, রাইট? তাহলে মিওসিস প্রক্রিয়া কি ঘটনা ঘটে সেটা বলো, কি হবে বলো? অনেকে ভুল উত্তর দিচ্ছ, অনেকে আবার সঠিক উত্তরও দিচ্ছ। ওকে, জিহাদ, মারুফ, লিজা, হাবিবুর, সুমন, নুরা, সানজিম, হাফসা, মাইমুনা, অর্ণব, নুরুজ্জামান, মনিরুজ্জামান, আলাউদ্দিন, মুশফিকা, খাদিজা, লাবিবা। ওকে, তাহলে এটা পারবে, তাই না? তাহলে কি কি নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রোগ্রাম সৃষ্টি হয় আর জিনের নতুন বিন্যাস ঘটে। আর 3 নাম্বারটা কি বলতো? এই যে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয়, এটা কার বৈশিষ্ট্য বা কার গুরুত্ব? এটা হলো মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিস, মাইটোসিস, এটা হলো মাইটোসিসের গুরুত্ব, তাই না? ওকে, তো কার কোনো প্রশ্ন আছে কিনা বলো? কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? রোকসানা, কোন কোশ্চেন? এর আগেরটা জনন কোষ হলো না কেন? আরে জনন কোষের মধ্যে তো কোনো কোষ বিভাজন হয় না। কোষ বিভাজন হয় জনন মাতৃকোষে। কোন কোষ বিভাজন? মিওসিস কোষ বিভাজন। এই জনন মাতৃকোষে কোষ বিভাজনের ফলে যেই কোষগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় জনন কোষ। যেমন আমি যদি তোমাকে কোশ্চেন করি, বলো তো যে মাতৃকোষ এবং অপত্য কোষ, এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো অপত্য কোষে কেন কোষ বিভাজন হয় না, তাই না? অপত্য কোষগুলোতেও তো কোষ বিভাজন হয়। কোন কোষ বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন গুলো, তাই না? Okay. হ্যাঁ, চিত্র আঁকা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। বায়োলজিতে চিত্র আঁকলে নাম্বার পাওয়া যায়। ওকে, গাইড কি কেনা লাগবে? আরে গাইড তো কেনা লাগবে, গাইড কিনবে না? গাইড মানে কি? এই গাইডের বাংলা কি? যে তোমাকে পথ প্রদর্শন করে, তাকেই তো গাইড বলা হয় না? তাহলে গাইড তোমাকে কি করবে? সে তোমাকে পথ প্রদর্শন করবে যে কোন কোশ্চেন গুলো, কোন টপিকস গুলো, কোন এমসিকিউ গুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, তারপরে তোমার বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এইভাবে করে গাইড করবে। তো চিত্র প্র্যাকটিস করতে হবে। চিত্র তো বেশি চিত্র নাই। যেমন মাইটোসিসের যে ধাপগুলো আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই ধাপগুলোর চিত্র লাগবে। আর হলো প্রোফেজ 1 এর যে উপধাপগুলো রয়েছে, ল্যাপটোডেন, জাইগোটের, প্যাকেটেড, ডায়াকাইনেসিস, এই চিত্রগুলো লাগবে। এই তো, আর তো কিছু দরকার নাই। ওকে, গাইড কিনবে আপাতত। গাইড এখন তো টেস্ট পেপার দরকার নেই তোমাদের। তোমাদের এখন গাইড দরকার। টেস্ট পেপার তো পরীক্ষার আগে আগে নিবে। বায়োলজি প্রথম পত্রে কোনগুলো মেডিকেলে আসে, এগুলো যখন আমরা মেডিকেল তোমাদেরকে অ্যাডমিশন কোচিং করাবো তখন আমরা বলে দেব। হ্যাঁ, এখন তো তোমাকে ইনভ্যারিবলি সবই পড়তে হবে। ওকে, আচ্ছা, যমজ নিয়ে এটা আমরা যখন, আমাদের তো আরো লেকচার আছে। তো প্রাণীবিজ্ঞান যখন লেকচারটা হবে, প্রাণীবিজ্ঞানের মধ্যে মানব জীবনের ধারাবাহিকতা একটা চ্যাপ্টার আছে, সেখানে এই যমজের বিষয়গুলো আসবে। হ্যাঁ, ওকে, ওকে। কাইনেটেকর মানে হলো যে, মানে সংকুচিত যে স্থানটা, সেটার নামই হলো, জায়গাটার নাম হলো কাইনেটেকর।
প্র্যাকটিস বুক তো অবশ্যই এনাফ, কিন্তু তুমি যত বেশি প্র্যাকটিস করবে, ধরো প্র্যাকটিস বুক তোমার পড়া হয়ে গেল, তারপরে তুমি কিভাবে প্র্যাকটিস করবে? তোমার যদি অন্য আরেকটা গাইড থাকে তাহলে ওই নতুন গাইড থেকে প্র্যাকটিস করতে ইচ্ছে করবে, বুঝো না? এটা হলো মানে পড়াশোনা করার ওয়ে, বিভিন্ন রকমের ওয়ে। কারণ একই গাইড তুমি সলভ করে ফেললে, সলভ করার পর তারপরে আর কি করবে? আর নতুন আরেকটা গাইড যদি থাকে তাহলে সেটা সলভ করতে ইচ্ছে করবে তখন, বুঝো নি? তোমার রিভিশনটা বেশি বেশি হবে। আর কারো কোনো কোশ্চেন? যৌনুক্রম মানে হলো পুরো জীবনের, যে কোনো একটা জীবের পুরো জীবনের একটা পর্যায়, এটাকে বলা হয় যৌনুক্রম। যেমন ধরো শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট হচ্ছে, সেই জাইগোটের মধ্যে কোষ বিভাজন হয়ে হয়ে একটা ছোট বাচ্চা হচ্ছে, সেই বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হওয়ার পরে বিয়ে করলো, বিয়ে করার পরে আবার শুক্রাণু ডিম্বাণু মিলিত হলো, মিলিত হয়ে আবার বাচ্চা কাচ্চা তৈরি হলো, এই যে একটা চক্র, এটাকে বলছি আমরা যৌনুক্রম। আচ্ছা, বাচ্চা বিকলাঙ্গ কেন হয় এগুলো কিন্তু সব ওই মানব জীবনের ধারাবাহিকতা যে চ্যাপ্টারটা আছে না আমাদের, সেখান থেকে আমরা বলবো। সেখানে এই কথাগুলো বলবো। ওকে, কোন গাইড কিনবে? আচ্ছা, এটা তুমি লাইব্রেরিতে গিয়ে কয়েকটা গাইড দেখবে, নিজে দেখলে নিজেই বুঝতে পারবে। হ্যাঁ, নিজে দেখে নিজেই কিনবে, নিজে বুঝে। আর কোনো কোশ্চেন? আচ্ছা, মেডিকেলে চান্স পাওয়ার জন্য একটা বই পড়তে হবে নাকি অনেকগুলো বই পড়তে হবে? আমরা এখন তুমি যে বই পড়ছো, তুমি তোমার মতো এই একটা বই পড়তে থাকো, কারণ অন্য বইয়ের ইনফরমেশন একই রকম ইনফরমেশন, শুধু 19-20 আছে, একটু বেশি একটু কম, এই জিনিসগুলো আছে, বুঝছো? সো এগুলো আমরা যখন মেডিকেল অ্যাডমিশনের কোচিং তোমরা শুরু করবে আমাদের সাথে, তখন আমরা কিন্তু এগুলো অ্যাড করে দিব তোমাদেরকে। ওকে, এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নেই। ওকে, ওকে। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।